নমস্কার, শুভ সকাল। আজকে যে বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের কাছে এলাম সেই বিষয়টা হচ্ছে রোপা 2009 অনুযায়ী এরিয়ার ডিএ। যে ডিএর জন্য 2016 সাল থেকে লড়াই আন্দোলন মামলা চলছে, যেই রায় হয়েছিল যে 2008 থেকে 2019 পর্যন্ত এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে, যারা ডিএ প্রাপক সকলের ক্ষেত্রে, সেই ডিএ নিয়ে আলোচনা। ইতিমধ্যে অনেক টালবাহানোর পর একটি অংশ 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর এরিয়ার ডিএ হিসেবে পেয়েছেন। যেমন যারা প্রত্যক্ষভাবে যারা সরকারের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং গ্রুপ ডিরা তারা অ্যাকাউন্টে পেয়ে গেছেন, আর গ্রুপ এ বি সি তারা তাদের জিপিএফ অ্যাকাউন্টে পেয়েছেন। মোট যে ডিএ প্রাপক তাদের মধ্যে পেয়েছে খুব অল্প সংখ্যক। আমার যেইটুকু জানা, বর্তমানে সরকারি কর্মচারী আছে 65,000, আর অবসরপ্রাপ্ত কর্মচারী আছে হয়তো আরো 1-1.5 লাখ, সব নিয়ে 2 লক্ষ কাছাকাছি, কিছু কম। একমাত্র তারাই পেয়েছে। কিন্তু সবচেয়ে যেই বড় অংশটা, সেটা হচ্ছে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, পঞ্চায়েত ও বিভিন্ন পৌরসভা কর্পোরেশনের কর্মচারী, বিভিন্ন বোর্ড কর্পোরেশন, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতা কর্পোরেশন বা কেএমডি, এরকম ধরনের যত বোর্ড কর্পোরেশন আছে, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু এরিয়া ডিএ পায়নি। বিগত সরকার এটা খুব চালাকি করেছিল যে আদালতের রায়কে মানাও হলো, আবার বেশি টাকাও খরচা হলো না, সরকারকে দিতে হলো না। তাই শুধুমাত্র ওই 65,000 কর্মরত সরকারি কর্মচারী আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী 1.5 থেকে 2 লাখ দিচ্ছে। কিন্তু যে ব্যাপক সংখ্যাটা, প্রায় কর্মরত পঞ্চায়েত, পৌর কর্মী বা শিক্ষক সঙ্গীতের সংখ্যা প্রায় 3.5 থেকে 4 লাখের কাছাকাছি। আবার সেখানকার অবসরপ্রাপ্ত আরো ধরলে প্রায় 7-8 লাখ। তাই মেজর পোর্শন কিন্তু পায়নি। আর সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই কিন্তু এই জায়গা থেকে। বিগত লাস্ট ইলেকশনেও যদি আমরা বলি, রাজনৈতিক আঙ্গিকে যদি কথা বলি, যে সকল সরকারি কর্মচারী বা সরকারের বেতনপ্রাপ্ত শিক্ষক যারা বিগত সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে, তাদের মধ্যে কিন্তু সংখ্যাটা বেশি পঞ্চায়েত, পুরকর্মী এবং শিক্ষক, শিক্ষাকর্মীরা। যারা মেজর পোর্শন কাজ করলো তারাই কিছু কারণে, টেকনিক্যাল কারণে এখনো পায়নি। এটা স্বাভাবিকভাবেই যারা গ্যারান্টিড এডের মধ্যে বেতন পায় তাদের মধ্যে এই ক্ষোভ। আর সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ কোনো শিক্ষকদের সংগঠন নয়, সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ কোনো রাজ্য সরকারি কর্মচারীর সংগঠন নয়, সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ করে কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন নয়, সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ করে অস্থায়ী কর্মচারীদের সংগঠন নয়। সংগ্রামী যৌথ মঞ্চ ওভারঅল সরকারের কাছ থেকে যারা বেতন পায় এই ধরনের বা পেনশন পায়, সকলের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে। তাই সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে যে আমাদের লড়াই শেষ হয়নি, যতক্ষণ না এই ডিএ সকলে পাচ্ছে। ইভেন যারা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি তারাও যতক্ষণ না পাচ্ছে, ইভেন যারা ডেলি ওয়েজে কাজ করে, কারণ ডিএ বাড়লে ডেলি ওয়েজ বাড়ে, তাই তারাও যতক্ষণ না এরিয়া ডিএ, তারাও ওই ডিএর পাবো। যতক্ষণ না ডিএ পাচ্ছে, সংগ্রামী যৌথ মঞ্চে এই লড়াই চলবে। গত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ মামলাকারী 4টি সংগঠনকে আহ্বান করেছিলেন আলোচনায়। সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বা অন্যান্য সংগঠনের পক্ষ থেকে তারা তাদের মতো বক্তব্য রেখেছেন। সংগ্রামী যৌথ মঞ্চ গ্যারান্টিড এড নিয়ে পরিষ্কারভাবে অবস্থান রেখেছিলেন, কারণ এই 4টি সংগঠনের মধ্যে একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে গ্যারান্টিড এডের শিক্ষক, শিক্ষিকা বা কর্মচারীরা আছেন, যেটা অন্য সংগঠনের মধ্যে সেইভাবে নেই। মানে আর 3টে সংগঠন পিওরলি গভর্নমেন্ট এমপ্লয়ি সংগঠন। তাই তাদের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের তাদের দায়বদ্ধতা নেই, থাকারও কথা না, তাদের তো মেম্বার নয়, তাদের থাকারও কথা না।
কিছু ক্ষেত্রে পঞ্চায়েত পুরো বা বোর্ড কর্মচারী কিছু কর্মচারী তাদের সঙ্গে থাকতে পারে। তাই দায়টা আমরা মনে করি সংগ্রামী যৌথ মঞ্চের বেশি। তাই 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিশেষ করে গ্যান্টিনেটের ব্যাপারে আমাদের প্রস্তাব আমরা দিই এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাদরে সেই প্রস্তাবকে গ্রহণ করে এবং সহমত পোষণ করেন এবং সেই দিনকেই চিফ সেক্রেটারিকে দায়িত্ব দেন যে গ্যান্টিনেটের যারা এরিয়া ডিএ পায়নি তাদেরকে কিভাবে ডিএ দেওয়া যায় তার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। তাহলে সরকারের অবস্থান কিন্তু ক্লিয়ার। 1 জুনই মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার সর্বসমক্ষে মানে যারা মিটিংয়ের মধ্যে ছিলেন অফিসার তাদের কাছে পরিষ্কার নির্দেশ দেন যে গ্যান্টিনেটের এদের যাদের প্রাপ্য ডিএ তাদেরকে দিতে হবে গেল। কিন্তু তারপরও দুঃখের বিষয় আমরা কোনো মানে ভূক্ষেপ দেখছিলাম যে কোনো যে পায় তার বিষয়ে কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছিলাম না। তার 2 সপ্তাহ নাগাদ আমরা এই 1 জুনের তার 2 সপ্তাহের নাগাদ আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দিই যে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত 1 জুনে হয়েছিল বা যে নির্দেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার কোনো প্রতিফলন আমরা দেখছি না। আমরা 2 সপ্তাহের মধ্যে আমরা চিঠি দিই। তারপরও যখন বিষয়টা খুব একটা আমরা রেসপন্স না পাই 1 জুন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়। আমাদের কনভেনার ভাস্কর ঘোষ ওনার সঙ্গে কথা বলেন এবং উনি খুব গুরুত্ব দিয়ে আমাদের কথা শোনেন ফোনের মাধ্যমে এবং আমরা গত 2 তারিখ একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। গত 2রা জুলাই ভাস্কর ঘোষ সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়। ভাস্কর ঘোষ অনুরোধ করেন যে আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই এই বিষয়ে আগামীকাল এবং খুব গুরুত্বপূর্ণ। এতে শিক্ষক শিক্ষাকর্মী বা পৌর পঞ্চায়েত কর্মী বা যারা ভোট করে তাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে। তা উনি তখন বলেন যে 3 তারিখ ওনার আগে স্বাভাবিক চিফ মিনিস্টার শিডিউল তো আগেই করা ছিল। উনি বলেন যে ওনার শিডিউল আগে থেকেই ঠিক আছে, যেমন এমএলএদের মুশফিকুদ্দিনের ট্রেনিং ছিল এবং উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়ের গুরুত্ব বুঝে উনি ভাস্কর ঘোষকে বলেন যে আপনারা কালকে নবান্নে আসুন, আপনারা আলোচনা করুন। উনি ওনার প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তকে দায়িত্ব দেন এই বিষয়টা টেক আপ করার জন্য এবং আমরা 3 তারিখ শুক্রবার 3রা জুলাই নবান্নের 14 তলায় যাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কনফারেন্স রুমে আমরা আলোচনা করি। সেখানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ওনার চিফ অ্যাডভাইজার সুব্রত গুপ্ত মহাশয় উপস্থিত থাকেন, অর্থ ফিনান্স সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাস মিশ্র উপস্থিত থাকেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি শান্তনুবালা উপস্থিত থাকেন এবং মাননীয় প্রধান উপদেষ্টার ওনার পার্সোনাল সেক্রেটারি উপস্থিত থাকেন। সেই নিয়ে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আমি সব বিষয়টা এখানে বলতে এখন যাচ্ছি না। যে মূল যে আমাদের আজকের এই লাইভের আলোচনা সেটা গ্যান্টিনেট। আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে আমরা তো 1 জুনে আলোচনা করেছিলাম, তার নির্দেশ হয়েছিল এবং তারপর আমরা চিঠিও দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো মানে আমরা রেজাল্ট পাইনি যে কি কোন জায়গায় আসছে। সেই ক্ষেত্রে মাননীয় অর্থ সচিব উনি বলেন যে আমরা এর ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, যেমন এডুকেশন যারা গ্যান্ডিডেট পঞ্চায়েত পৌরসভার দপ্তরের সঙ্গে কথা বলেছি। এখনো তাদের সেই দপ্তর থেকে আমরা পুরো রিপোর্ট পাইনি এবং আরও একটি উনি তথ্য বলেন যে সরকারি কর্মচারীদের যেমন আইএফএমএস এর 16 জানুয়ারি থেকে সঠিকভাবে তথ্য থাকার ফলে আমরা তাদেরকে দিয়ে দিতে পেরেছি এরিয়ার ডিএটা, কিন্তু পঞ্চায়েত বা পুরো বা শিক্ষক এদের পাচ্ছি না কেন, এই তথ্যটা তাদের যে অনলাইনে যেই স্যালারি হয় সেই জায়গায় সিস্টেমটা ঠিক নেই। এবং বলেন যে প্রত্যেক বছরে নাকি টিচারদের বা ক্যান্ডিডেটদের আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই আইডি চেঞ্জ হওয়ার ফলে তাহলে তো ট্যাগ করা যাচ্ছে না। এই টেকনিক্যাল কারণে আমরা দিতে পারছি না এবং ধারাবাহিকভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের পক্ষ থেকে যারা শিক্ষক উপস্থিত ছিলেন বা আমরা ছিলাম যারা, তারা আমরা পরিষ্কার বলি যে এরকম কোনো বিষয় নেই, শিক্ষকদের কোনো আইডি চেঞ্জ হয়নি এবং আমরা তথ্য দিয়ে বিভিন্নভাবে বলি। তখন উনি বলেন যে আমার কাছে তো এরকমই মানে খবর আছে, আমাকে এরকমই দেবেন। তখন আমরা বলি যে স্যার আপনি যেটা বলছেন হয়তো ঠিক,
ক্যান্টিনেটের মধ্যে অনেক রকম বোর্ড কর্পোরেশন বিভিন্ন রকম আছে, মেবি হয়তো কোনো একটা বোর্ড বা কোনো একটা কর্পোরেশন বা কোনো একটা স্বশাসিত সংস্থা তাদের হয়তো এই জিনিসটা আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পুরসভা এদের কিন্তু আইডি চেঞ্জ হয় না। এবার এবং সেখানে তিনি বলেন তাহলে হয়তো আমার কাছে সঠিক তথ্য নেই, তাহলে আপনারাও করুন, এটা রিপোর্ট আমাদের জমা দিন যে আপনাদের লেভেল থেকে যে ক্যান্টিনের থেকে কোন কোন সেকশন বা কোন কোন সেক্টর বা কোন কারা কারা বেতন প্রাপ্ত হয় এবং সেই সিস্টেমে এই এরিয়ার দেওয়া যাবে কিনা সেটা আপনারাও একটা আপনাদের থেকে করুন, আমরাও আবার নতুনভাবে করছি। এবং সেখানে আমরা বলি যে শিক্ষক শিক্ষিকা বা এই ক্যান্টিনের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে যে সরকার এই বিষয়ে কোনো বক্তব্য করছেন না। আপনারা যেইটা নিয়ে মিটিং করেছেন বলছেন করেছেন সেটা তো আমরা সাধারণ শিক্ষক শিক্ষাকর্মী বা পঞ্চায়েত প্রশাসন জানতে পারছি না। সেই ক্ষেত্রে আপনারা একটা বার্তা দিন যে আপনারা একটা প্রেস নোট করুন বা কোনো একটা অর্ডার বের করুন যে কিছু টেকনিক্যাল কারণে বা আপনারা মানে দিতে চান বা দেবেন, তাহলে এই বিভ্রান্তটা দূর হবে। আমরা সরকারের প্রতি আস্থা ভরসা আছে, কিন্তু এইটুকু অন্তত যেন সাধারণ শিক্ষক শিক্ষাকর্মীরা মানে এরা জানতে পারে যে সরকার উদ্যোগ নিচ্ছে, সেখানে ওনার সহমত হন, ওনারা সেটা বলেন যে আমরা কিছুদিনের মধ্যে একটা করবো, অর্ডার আমাদের ওয়েবসাইটে করে দেবো। আপনারা আপনাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা চ্যানেল আছে তার মাধ্যমে আপনারাও এখানে এই জিনিসগুলো সবাইকে জানান। এবং আরও একটি অর্থ সচিব একটি কথা বলেন যে লাস্ট গভর্নমেন্টের যেই অর্ডার বেরিয়েছিল যে বিভিন্ন ডিপার্টমেন্টকে চেয়েছিল ক্যান্টিনদের দেওয়ার ক্ষেত্রে তথ্য, সেই অর্ডারটাকে উনি দেখিয়ে বলেন যে সরকার যখন এই অর্ডার পাস করেছে আমরা তো এই অর্ডারের বিপক্ষে যেতে পারি না, আর এই অর্ডারটাও আদালতের নির্দেশ অনুযায়ী হয়েছে। তাই আমরা তো আদালতকে পরিষ্কার সরকারের সিদ্ধান্ত যে আদালতের ওপরে যা বলবে সেই সিদ্ধান্তকে আমরা মেনে নেব, আদালতের বিরুদ্ধচারণ কিছু করব না, এটা তো সরকার থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের বলতে চাইছি যে বিগত সরকার যারা ক্যান্টিনেটের মধ্যে যুক্ত তাদের যথাযথভাবে অনলাইন বা সফটওয়্যার সিস্টেমটা ঠিক না করার ফলে তার প্রতিফলন হচ্ছে আপনারা এটা পাচ্ছেন না। তা যেটা মানে আপনার যে এগুলো যদি তথ্য না থাকে তাহলে এরিয়াটা কি করে দেবে, সেটা তো বাস্তবে এখন তো আগের যে সিস্টেম ছিল ম্যানুয়াল, যে আমার কি পাওয়ার কথা কি পেয়েছি এটাকে মাইনাস করে যেটা সেইভাবে আগে এইভাবে যখন কম্পিউটার ছিল তখন এইভাবে হতো, কিন্তু এখন টোটাল তো অনলাইন সিস্টেম এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনস্ট্রাকশনও এবং রিজার্ভ ব্যাংকের সঙ্গে লিঙ্ক আপ, এখন ওইভাবে ম্যানুয়াল কিছু হবে না। তা সেই ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু এই সুযোগে এক শ্রেণীর কর্মচারী, এক শ্রেণীর শিক্ষক, এক শ্রেণীর রাজনীতির কারবারি তারা কিন্তু ভুল বার্তা দিতে চাইছে। তা আমরা বলতে চাইছি এখনো পর্যন্ত কিন্তু সরকার দেব না এরকম কোনো কথা বলেনি, বরং দেওয়ার পক্ষে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। তাই কোনো জায়গায় এরকম হবে না আমরা বিশ্বাস করি, কোনো জায়গায় যদি কোনো সময় কোনো মুহূর্তে হয় দেখা যায় যে ক্যান্টিনের দেওয়ার ক্ষেত্রে সরকার বিরূপ প্রতিক্রিয়া করছে বা অন্য অবস্থান নিচ্ছে, সেখানে তখন সংগ্রামী যৌথ মঞ্চ তার ওই সময়কার উপযুক্ত অনুযায়ী অবস্থান নেবে, যা যা করণীয়। সংগ্রামী যৌথ মঞ্চ উঠে যায়নি, আমাদের মঞ্চ চলছে ধারাবাহিক 24 ঘন্টা 7 দিন আমাদের অবস্থান চলছে, শুধু মানে যতক্ষণ না আমাদের সমস্ত দাবি পূরণ হচ্ছে ততক্ষণই অবস্থান এই আন্দোলন চলবে আর কি। তাতে সরকারের পরিবর্তন না পরিবর্তনের সময় কোনো যায় আসে না। আর বর্তমান সরকার আসার পরও কিন্তু কোনো বিরূপ প্রতিক্রিয়া কর্মচারী বা শিক্ষক বা শিক্ষাকর্মী বা অস্থায়ী কর্মচারীদের দেখার নেই, তাহলে অকারণে আমরা কেন বিরোধের জায়গায় যাব? যখন দেবে না তখন নিশ্চয়ই বিরোধের জায়গায় যাব। সেই মুহূর্তটা যদি না আসে, সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বা কোনো রাজনৈতিক দলের কথা অনুযায়ী চলে না। সংগ্রামী যৌথ মঞ্চ চলে কর্মচারী শিক্ষক অস্থায়ী অবস্থান অনুযায়ী চলে। আমরা এখনো বিগত দিনেও চলেছি, আজও চলেছি, আগামী দিনেও চলব। সরকারকে আমরা মনে করি না শত্রু, সরকারকে আমরা মনে করি না বন্ধু, সরকারকে আমরা মনে করি একজন নিয়োগকর্তা। এবং আমরা সবসময় আশা করব একজন আদর্শ নিয়োগকর্তার যা যা কাজ সরকার সেই কাজ করবে। যতক্ষণ সরকার সেই কাজ করবে আমরা সরকার সঙ্গে আলাপ আলোচনা করব। ট্রেড ইউনিয়ন একটি টার্মস আছে সেটা হচ্ছে বার্গেনিং, সরকারের সঙ্গে বার্গেনিং চলবে। এবার সেই আলাপ আলোচনার মধ্যে যদি সমাধান হয়ে যায় তখন তো আন্দোলনে যাওয়ার দরকার নেই।
আর যদি আলাপ আলোচনার মধ্যে সমাধান না হয় তখন আন্দোলনে যেতে হবে। তাই যদি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেয় তখন সমস্যার সমাধান হলেও সেটাকে আন্দোলনে তারা করার চেষ্টা করবে। চাল থাকলেও, ভালো চাল থাকলেও সেই চালটাকে ভেঙে খুদ বের করে সমস্যার সৃষ্টি করবে। আমরা তো ওই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি না যে আন্দোলন দীর্ঘজীবী হোক। আমরা চাই আন্দোলন থেমে যাক। কি করে থেমে যাক? আন্দোলন সমস্যাই না থাকুক, সমস্যার সমাধানের মধ্যে আন্দোলন থেমে যাক। কেন, আমরাও আমাদের পরিবার নিয়ে ব্যস্ত, আমরাও আমাদের অফিসের কাজ নিয়ে ব্যস্ত। তা আমরা যদি সবসময়ের মধ্যে যুক্ত থাকি, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আংশিকভাবে অফিসও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন, মানসিক অফিস আমরা অফিসের মতো করছি, কিন্তু মানসিকভাবে যদি বিপর্যস্ত থাকি সেই কাজটাকে, আমি যদি ভাবি যে আমার যেই সরকারের হয়ে কাজ করছি সেই সরকার যদি আমি যদি ভাবি যে এই সরকার আমার হয়ে কাজ করছে না, সত্যিই যদি না করে, এবং তখন তো আমার কাজের ক্ষেত্রে অসুবিধা হবে। সরকার আর কর্মচারীর মধ্যে যদি একটা ভালো রিলেশন তৈরি না হয়, তাহলে আগামী দিনে সরকার রাজ্যের মধ্যে স্থিরতা আসবে না, শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে না। তাই পরিষ্কার করে আমরা বলতে চাইছি, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গ্যারান্টিড এডের মধ্যে যাদের বেতন হয় সকলে এরিয়া ডিএ পাবেন, কোনো বিভ্রান্তির ব্যাপার নেই, সকলে পাবেন। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই বার্তাই আমাদের দেওয়া হয়েছে এবং ওপেনলিও এই বার্তা দেওয়া হয়েছে। তাই যেই টেকনিক্যাল সমস্যা, সেই সমস্যাটা কাটিয়ে উঠতে সরকার আমাদের সহযোগিতার কথা বলেছে। আপনাদেরও বলছি, যারা গ্যারান্টিড থেকে আপনারা বেতন পান, তার তথ্য পারলে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে ইমেল করুন, এবং অথবা আমাদের এই কমেন্টের মধ্যে লিখুন যে আপনি কোথাকার কোন দপ্তর বা কোন সেকশনে কর্মচারী, আপনি গ্যারান্টিড থেকে বেতন পান, এবং আপনার যেখান থেকে আপনার সফটওয়্যারটা, বেতনের যে সফটওয়্যার পরিচালিত হয় সেই ডিপার্টমেন্টে বা সেই ডাইরেক্টরেটে খোঁজ নিন যে ওই সফটওয়্যারের মধ্যে সেই সিস্টেম আছে কিনা, আপনার এরিয়ার দেওয়া যাবে কিনা, এই তথ্যটা আপনি জোগাড় করুন। কেউ যদি স্কুলে চাকরি করেন, স্কুল এডুকেশন দপ্তরে খোঁজ নিন যে আপনার যে সফটওয়্যারে আপনার বেতনটা হয় সেই সফটওয়্যারে আপনার এরিয়ার দিয়ে দেওয়া যাবে কিনা। কেউ যদি পঞ্চায়েতে চাকরি করেন, তারা পিএনআরটি ডিপার্টমেন্টে যোগাযোগ করুন যেখান থেকে সফটওয়্যারটা পরিচালিত হয়, যে আপনার যে সফটওয়্যারে বেতন হয় সেখান থেকে এরিয়ার দিয়ে দেওয়া যাবে কিনা। কেউ যদি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে চাকরি করেন, আপনি আপনার ওখানে খোঁজ নিন, বা যে কোনো তন্তুজা বা যে কোনো বিভিন্ন বোর্ড কর্পোরেশন যারা আছে তারাও তাদের খোঁজ নিন, এবং সেই খোঁজটা আমাদেরকে নিয়ে জানান যে আপনাদের সফটওয়্যারে পারমিট করবে 16 জানুয়ারি থেকে সেই দিয়ে দেওয়ার ক্ষেত্রে। যদি দেখেন যে আপনার সফটওয়্যারে পারমিট করছে না, সেটাও করুন যে সেই সফটওয়্যারকে ডেভেলপ করা যাবে কিনা যে আপনার এরিয়া দিয়ে দেওয়ার ক্ষেত্রে। এই রিপোর্টটা দিলে আপনাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা সরকারকে সেই রিপোর্ট তুলে দেবো। সরকার সেই দায়িত্বই আমাদের দিয়েছে, আমরাও যেরকম করছি আপনারাও করুন। এবং এই কথাটাও সরকারের পক্ষ থেকে সেদিনের মিটিংয়ে আমাদের বলা হয়েছে। দেখুন, আমরা যেইখান থেকে যেই লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেশন চালাই বা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখি, আপনার তো একদম তলার জায়গাটা আমাদের দেখার সুযোগ থাকে না। কিন্তু আপনারা যেহেতু ব্লক লেভেলে, সাব ডিভিশন লেভেলে বা জেলা লেভেলে চাকরি করেন এবং ইউনিয়ন করেন, সেই সুবাদে আপনাদের কাছে যেই তথ্যগুলো আসে, অনেক সময় সেই তথ্য আমাদের কাছে সঠিক আসে না। তাহলে আপনারাও আমাদের তথ্য দিন, আমাদেরও যারা সাবঅর্ডিনেট অফিসার আমাদের যে তথ্য দিচ্ছে, এই দুই তথ্যর সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখি যে কোনটা কর্মচারীদের ক্ষেত্রে ভালো হবে, আমরা সেইটাই গ্রহণ করব। তাই আমরাও আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এই তথ্যগুলো দিন, আর এই কমেন্টে লিখুন, আপনার এই কমেন্ট বক্সে লিখুন যে আপনি কিসে চাকরি করেন, গ্যারান্টিডের কোন সেকশনে চাকরি করেন, আপনার সফটওয়্যারটা খোঁজ নিয়ে যে কোন ওই সফটওয়্যারে পারমিট করবেন কিনা এরিয়া দিয়ে দেওয়ার ক্ষেত্রে, আপনারা উদ্যোগ নিন। আর কারো কথায় বিভ্রান্ত হবেন না, নিশ্চিতভাবে আগে প্রথম আপনি বিশ্বাস করুন যে রাজ্য সরকারের একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, পঞ্চায়েত, পুর, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড কর্পোরেশন একই সঙ্গে ডিএ পায়। তাহলে রাজ্য সরকারি কর্মচারী এরিয়ার ডিএ পাবে, আমি কেন পাবো না? আমারও অধিকার, আমিও পাবো। আগে আপনার মধ্যে এই বিশ্বাসটা আনুন যে আমি পাবো, যে যা ইচ্ছে ভুলবো। অনেকজন গোলা জলে, কিন্তু আপনি ভাবুন যে হ্যাঁ, এটা আমারও পাওয়ার অধিকার আছে। এবং আদালত কোনো জায়গায় বলেনি যে শিক্ষক, শিক্ষাকর্মী বা গ্যারান্টিডের প্রাপ্ত তারা ডিএ পাবে না। আদালত রায় দিয়েছে ডিএ পাপক যারা, সকলকে ডিএ এরিয়া দিতে হবে। তাই যারা বিশেষ রাজনৈতিক কারণে এই জায়গাটা গুলিয়ে দিতে চাইছে, তাদের উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য এটা নয় যে আপনি এরিয়া ডিএ পান,
তারা রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজগুলো করার চেষ্টা করবে, কিন্তু আপনার তো রাজনৈতিক উদ্দেশ্য নয়। তাহলে আপনি আপনার জায়গায় থাকুন যে আদালতও আপনার ডিএ পাওয়ার পক্ষে রায়দান দিয়েছে এবং সরকারও ডিএ দেওয়ার পক্ষে অর্ডার করেছে। সেই আগের সরকার না এখন সরকার বিষয় না, অর্ডার তো আপনার হয়েছে, আইনি অধিকার কিন্তু ওখানেও আছে যে সরকার, যে বিগত সরকার যদি দেখতো যে শিক্ষক শিক্ষাকর্মীদের বা জ্ঞানের দিয়ে না দিলেও চলবে, আদালতে কিছু বলেনি, তাহলে কিন্তু ওই অর্ডারটা বিভিন্ন ডিপার্টমেন্টকে পাঠাতো না যে আপনারা তথ্য দিন, যে ডিএ দেওয়ার ক্ষেত্রে সেই তথ্য চাইতো না, সেই অর্ডার বের করতো না। তাহলে আজও যদি সরকার মনে করতো যে দেবো না, তাহলে বলতো ওই অর্ডারটা ক্যান্সেল করলাম, করেনি। কিন্তু আজও সরকার দেওয়ার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছে তা, এবং তাহলে সব জায়গাটা কিন্তু ইতিবাচক আছে আপনার পাওয়ার ক্ষেত্রে। তাই যারা আপনাকে বা বিশেষ ব্যক্তি যারা আপনাকে ভুল বোঝাচ্ছে চেষ্টা করছে, তার উদ্দেশ্য কিন্তু অন্য। তার উদ্দেশ্য এটা নয় যে আপনি এরিয়া ডিএ পান, তার উদ্দেশ্য এটা আপনি এরিয়া ডিএ যাতে না পান, তাতে যেন সরকার এবং আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়, রাজ্যের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, যাতে কোনো রাজনৈতিক দলের থেকে সুবিধা পায় বা কোনো রাজনৈতিক দল বিপদে পড়ে। সংগ্রামী যৌথ মঞ্চ কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো কাজ করবে না, কোনো রাজনৈতিক দলকে বিপদে ফেলার জন্য কাজ করবে না। সংগ্রামী যৌথ মঞ্চের মূল উদ্দেশ্য থাকবে যে রাজ্যের যারা প্রায় 12 লক্ষের ওপরে শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মী, তাদেরকে কি করে বেনিফিট দেওয়া যায় তার প্রাপ্য, তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ কাজ করবে আর কি, এর বাইরে কোনো কাজ করবে না। তাতে কোন রাজনৈতিক দল বেনিফিট হলো আর কার বেনিফিট হলো না, কে ভালো অবস্থানে গেল আর কে খারাপ অবস্থানে গেল, তাতে আমাদের দেখার দরকার নেই। আমাদের লক্ষ্যই কিন্তু সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এবং অস্থায়ী কর্মচারীদের। তাই আপনারা সহযোগিতা করুন আমাদের, যাতে এই কাজটা আমরা করতে পারি, ভরসা রাখুন। এখনো পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ যা যা কাজ করেছে আমরা সফল হয়েছি, আমরা অসফল হয়নি। এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। আপনারা সঙ্গে থাকুন। আজকের এই যে ভিডিও বার্তা, এটা সমস্ত গ্রুপে শেয়ার করুন, মানুষ জানুক বিভিন্ন জনগণকে। আর যেই কর্মচারী বা শিক্ষক নেগেটিভ বলবে যে না ডিএ পাবে না, তাকে পাল্টে, তার মানে আলটিমেট সেও কিন্তু আপনার শত্রু। সেই বিশেষ শিক্ষক বা শিক্ষাকর্মী বা তারা জেনেও না জেনে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত কর্মী পুরকর্মীরা ডিএ পাওয়ার যোগ্য নয়, তারা ডিএ পাবে না, তাদের ডিএ দেওয়া উচিত না। এই যে এই কথাগুলো একটা ন্যারেটিভ তৈরি, মানে আলটিমেট কিন্তু আপনার সঙ্গে আরেকজন শিক্ষক কিন্তু আপনার ক্ষতি করছে। কিন্তু এক সুরে যদি আমরা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পুরকর্মী বলতে পারি ডিএ আমার অধিকার, যেই অধিকার রোপা রুল 9-এ দিয়েছে, যেই অধিকার হাইকোর্ট দিয়েছে, যেই অধিকার স্যাট দিয়েছে, যেই অধিকার সুপ্রিম কোর্ট দিয়েছে, যেই অধিকার রাজ্য সরকার দিয়েছে, সেই অধিকার আমি কেউ করতে পারে না, এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারে না, দূরে সরাতে পারে না। এই কথাটা আগে আপনি ভাবুন, যে করবে তার বিরুদ্ধে তাকে বলুন কিভাবে এরিয়ার ডিএ পাওয়া যায়, এই নিয়ে কথা বলুন। পাবো না এই কথা বলবেন না, পাবো কিভাবে এই কথা বলুন। সরকারি কর্মচারীরা যদি এরিয়ার ডিএ পেতে পারে, তাদের জন্য যদি রাজ্য সরকার 6 থেকে 6.5 কোটি টাকা খরচা করতে পারে, তাহলে আমরা করব না কেন? প্রশাসন চালাচ্ছে পঞ্চায়েত কর্মীরা, পৌর কর্মীরা, শিক্ষক, তারা বঞ্চিত হবে কেন? সংবিধানের 14 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে সকলের সমান অধিকার। তাহলে আমরা সকলকেই সরকারি পরিষেবা দিচ্ছি, শুধু 65,000 সরকারি কর্মচারীরা পাবে আর ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পাবে, আর আমরা পঞ্চায়েত পৌরকর্মী শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পাবো না, এটা হতে পারে না। এরকম কথা সরকারও বলেনি। তাই এই মানসিকতা, ইতিবাচক মানসিকতা রাখুন। এবং আমরা দায়িত্ব নিয়ে বললাম, আমাদের ভাস্কর ঘোষও বলেছে, সংগ্রামী যৌথ মঞ্চের বার্তা আমাদের পক্ষে অলরেডি ভাস্কর ঘোষ বলে দিয়েছে, এই টাকা পাবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলে দিয়েছে, চিফ অ্যাডভাইজার বলেছে, চিফ সেক্রেটারি বলেছে, ফিনান্স সেক্রেটারি বলেছে। তাহলে আর অন্য কথা শুনবো কেন আমরা? যারা দেওয়ার মালিক তারা বলেছে দেব, আর যারা ঝামেলা পাকাবার মালিক তারা কি বললো তাদের কোনো যায় আসে না। তাই ইতিবাচক মানসিকতা রাখুন। আমরা দায়িত্ব নিচ্ছি যে আপনারা পাবেন, এবং সেটা সময়টা তো আমাদের হাতে নেই, সেটা সরকারের হাতে। সময় বেশ সমস্যাটা কতটা গভীরে, মানে আগের সরকার কতটা সমস্যাকে গভীরে রেখে গেছে, সেটা সমাধান কতটা তাড়াতাড়ি হবে সেটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিছুটা আমাদের উপরও ডিপেন্ড করছে। আমরাও সরকারকে সহযোগিতা করব এটাকে পাওয়ার ক্ষেত্রে। ভালো থাকবেন। এই বার্তা সকলকে শেয়ার করে জানার সুযোগ দিন, সকলের মতামত নেওয়ার সুযোগ দিন। নমস্কার।